মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন 2024-25 আরেক নতুন ক্লাসে সকলকে স্বাগতম। আমরা আজকে পড়াশোনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা নিয়ে। যারা ইতিমধ্যে যুক্ত হচ্ছ তারা তোমরা তোমাদের বন্ধুদেরকে ডেকে নিয়ে আসো। তার সাথে তোমরা একটু জানিয়ে দাও যে আমাদের ভয়েস এবং পিছনের স্ক্রিনটা ক্লিয়ার আছে কিনা। যারা যুক্ত হচ্ছে তারা আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিই যে ভয়েস এবং পিছনের স্ক্রিনটা ক্লিয়ার আছে কিনা। তার সাথে আমাকে এটাও জানিয়ে দিবেন যারা যারা যুক্ত হচ্ছেন কে কোথা থেকে আছেন, কোথা থেকে আমাদের ভিডিওতে যুক্ত হচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আমরা এখনই ক্লাসটা শুরু করে দিব এবং আগামী 1 ঘন্টা অনেক সুন্দরভাবে আমাদের ভর্তি পরীক্ষার জন্য প্রয়োজনীয় যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যারা যুক্ত হচ্ছে আমরা একটু কষ্ট করে আমাদের বন্ধুদেরকে ডেকে নিয়ে আসি এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা সেটা একটু জানিয়ে দিই। তোমরা যারা ইতিমধ্যে লাইভে যুক্ত হচ্ছ তোমাদের জন্য আজকে একটা অ্যানাউন্সমেন্ট আছে। আজকে ক্লাসটা যে সর্বোচ্চ শেয়ার করবে এবং মেনশন করবে তার জন্য কিন্তু একটা আকর্ষণীয় পুরস্কার থাকছে। তোমরা যারা এখন ক্লাসে আসো তারা ক্লাসটা শেয়ার এবং মেনশন করে তাদের স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দিবা। তোমাদের যারা সর্বোচ্চ করবে যে তার জন্য একটা পুরস্কার থাকতেছে। আচ্ছা, তো আশা করছি ক্লাস সবকিছু ক্লিয়ার আছে। তো আবার আমরা অ্যানাউন্সমেন্টটা করে দিচ্ছি, আজকের ক্লাসটা যে সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করবে তার জন্য কিন্তু আকর্ষণীয় পুরস্কার থাকতেছে। আচ্ছা, সবকিছু ক্লিয়ার আছে, আমরা আস্তে আস্তে ক্লাস শুরু করে দিব। তো আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে তাপগতিবিদ্যা, এটা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। তো তাপগতিবিদ্যা, আমরা যদি তাপগতিবিদ্যার এখানে যাই আমরা দেখতে পাবো কি, আচ্ছা তো তাপগতিবিদ্যার মধ্যে কি আছে, দুইটা অংশ আছে। একটা হচ্ছে তাপ এবং আরেকটা হচ্ছে গতিবিদ্যা বা গতি শক্তি নিয়ে আলোচনা করতেছি আমরা। তাহলে আচ্ছা, তাপগতিবিদ্যা মানে তাপ এবং গতি শক্তি নিয়ে আলোচনা করতেছি। গতি শক্তির যে পরিবর্তন এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় কাজ। তাহলে তাপগতিবিদ্যা মূলত কি নিয়ে আলোচনা করা হয়? তাপগতিবিদ্যা মূলত আলোচনা করা হয় গতিশক্তি এবং অর্থাৎ কাজ এবং তাপের মধ্যে আলোচনা। এই জন্য তোমরা যখন বইটা খুলবা তোমরা কি দেখতে পাবা যে তাপগতিবিদ্যার মধ্যে যে প্রথম সূত্রটা আছে এটা কি নিয়ে আলোচনা করছে, এটা তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করছে। তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করছে। এটাই কি, এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাহলে আমরা যখন এই আলোচনাটা করতে যাই যে তাপগতিবিদ্যার ক্ষেত্রে প্রথমেই তাপ এবং কাজের সম্পর্ক নিয়ে আলোচনা করব, তখনই আমাদের অন্য একটা টপিক বা অন্য একটা বিষয় প্রয়োজন হয়ে পড়ে। সেটা কি, সেটা হচ্ছে তাপমাত্রা। যেখানে আমরা তাপের সম্পর্ক বের করতে যাব সেখানে কি চলে আসবে, সেখানেই তাপমাত্রা চলে আসবে। কিন্তু আমরা যখন তাপ এবং কাজের সম্পর্ক বলতেছি তখন কিন্তু তাপমাত্রা নাই। তাহলে আমাকে তাপমাত্রা ধারণাটা নিয়ে আসতে হবে। এইটার প্রয়োজনেই আমরা কি দেখলাম পরবর্তীতে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের পরে তাপমাত্রা ধারণা আবিষ্কার হওয়ার জন্য যে সূত্রটা প্রয়োজন হয় সেটাকে বলা হয় শূন্যতম সূত্র। সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় শূন্যতম সূত্র। সেটাকে বলা হয় শূন্যতম সূত্র। তোমরা এখনো যারা লাইভটা শেয়ার এবং মেনশন করো নাই তাদের উদ্দেশ্যে আরো একবার বলছি, আজকের ক্লাসটা যারা সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করবা তাদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে। ক্লাসটা শেষ করার পর তোমরা স্ক্রিনশট সহ আমাকে একটা মেসেজ করে রাখবা। আচ্ছা, তো তাহলে বললাম তাপমাত্রার প্রয়োজন, যেটা কোথা থেকে আসছে, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র থেকে। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি যে তাপ আর যে তাপমাত্রার কথা বললাম এই দুইটা ধারণা থেকে বা এই দুইটা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। যেমন তাপ কি, তাপ হচ্ছে এক প্রকার শক্তি। আমরা কিন্তু তাপ আর গতিশক্তি বা কাজ নিয়ে আলোচনা করতেছি এখানে। ক্যালোরি কিসের একক, ক্যালোরি কি তাপের একক নাকি তাপমাত্রার একক? ক্যালোরি হচ্ছে তাপের একক। কিসের জন্য, যদি পানির তাপমাত্রা আমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াইতে যাই তাহলে যেটা তাপের প্রয়োজন সেটাকেই বলা হয় 1 ক্যালোরি। সেটাকেই বলা হয় 1 ক্যালোরি। আচ্ছা,
যেটাকে কি বলা হয় 1 ক্যালোরি। ক্যালোরি কিন্তু বড় একক, যদিও বর্তমান সময়ে আমরা যখন তাপ এবং কাজ বা শক্তি তিনটার ক্ষেত্রে কি ইউজ করি, তিনটার ক্ষেত্রে একক হিসেবে আমরা জুল ইউজ করি। যদিও আগে কি ইউজ করা হইতো, তাপের জন্য আগে ক্যালোরি ইউজ করা হইতো। 1 ক্যালোরি সমান 4.2 জুল। 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। তাহলে সবাই একটু কমেন্ট করো তো যে 1 জুল সমান কত ক্যালোরি? 1 জুল সমান কত ক্যালোরি? 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। তাহলে 1 জুল সমান কত ক্যালোরি? সবাই একটু জানিয়ে দাও। তাপ কি? তাপ হচ্ছে অণুগুলোর গতিশক্তির ফলে যে প্রকাশ পায় সেটাই হচ্ছে তাপের গতীয় মতবাদ। তাহলে তাপ কি? কোনো পদার্থের মধ্যে গতিশক্তির দরুন শক্তির যে পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা তাপ বলি। আচ্ছা, তাপমাত্রা পরিমাপে এসআই একক হচ্ছে কেলভিন। তাপমাত্রার একক কেলভিন। তাপের একক কি? তাপের একক হচ্ছে ক্যালোরি। সবাই আমাকে একটু জানিয়ে দাও যে 1 জুল সমান কত ক্যালোরি? কোন বস্তুর অণুগুলো গতিশক্তি বৃদ্ধি পেলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। আচ্ছা, উচ্চতর তাপমাত্রা মাপার জন্য আমরা কি ব্যবহার করি? পাইরোমিটার। এই পাইরোমিটারের যে ধর্মটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় বিকিরণ ধর্ম। সেটাকে কি বলা হয়? বিকিরণ ধর্ম। গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ণয় করে কিসের উপর? তাপমাত্রার উপর। অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে তাপমাত্রার উপর। তাপমাত্রা পরিমাপের উপযোগী পদার্থ বা ধর্মকে বলা হয় উষ্ণতামিতিক ধর্ম, এবং যেখানে তাপ এবং যান্ত্রিক শক্তি বা কাজ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? তাপগতিবিদ্যা। আমাদের আজকে আলোচনার মূল বিষয় কিন্তু তাপগতিবিদ্যা, অর্থাৎ তাপ এবং যান্ত্রিক শক্তি বা গতিশক্তি অথবা এর দ্বারা যে কাজ হতো সেগুলো আলোচনা করব। তোমরা এখনো যারা শেয়ার এবং মেনশন করো নাই, তোমাদের জন্য কিন্তু আবারও বলতেছি, সেটা হচ্ছে আজকের ক্লাস যে সবচেয়ে বেশি শেয়ার এবং মেনশন করবেন তার জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে। তোমরা ক্লাস শেয়ার এবং মেনশন করার পর কমেন্টে ডান লিখবা এবং সর্বোচ্চ শেয়ার মেনশনকারী আমাকে একটা মেসেজ দিয়ে রাখবা। আচ্ছা, আশা করি আমরা এই পর্যন্ত কিন্তু বুঝতে পারছি। সবাই একটু ক্লাসটা শেয়ার এবং মেনশন দিয়ে কমেন্টে ডান লিখো দ্রুত, তারপরে আমরা আমাদের পরবর্তী অংশটুকু আগাতে যাচ্ছি। সবাই দ্রুত শেয়ার এবং মেনশন করে ডান লিখো কমেন্টে। আচ্ছা, তাহলে আমরা তাপগতিবিদ্যার পরবর্তী একটা প্রশ্ন পাইলাম যে বস্তুর কোন বৈশিষ্ট্যটি পাইরোমিটারে ব্যবহৃত হয়। আমরা কিন্তু একটু আগেই পড়ে আসলাম, সবাই একটু কমেন্টে জানাও। এটা MBBS 2020-21 কোশ্চেন যে তাপগতিবিদ্যা বা বস্তুর কোন বৈশিষ্ট্যটি ব্যবহার করে পাইরোমিটারে আমরা তাপের উচ্চ তাপ নিয়ন্ত্রণ করতে পারি, উচ্চ তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারি। কিসের মাধ্যমে বা তাপের কোন বৈশিষ্ট্যের মাধ্যমে? অপটিক্যাল বৈশিষ্ট্য, দৈর্ঘ্য প্রসারণ বৈশিষ্ট্য, বিকিরণ বৈশিষ্ট্য নাকি বৈদ্যুতিক বৈশিষ্ট্য? সবাই আমাকে একটু দ্রুত জানিয়ে দাও যে তাপের কোন বস্তুর কোন বৈশিষ্ট্যটি ব্যবহার করে পাইরোমিটারে তাপমাত্রা নির্ণয় করা হয়। কোন বৈশিষ্ট্য? এটা কি অপটিক্যাল বৈশিষ্ট্য নাকি দৈর্ঘ্য সম্প্রসারণ বৈশিষ্ট্য নাকি বিকিরণ বৈশিষ্ট্য নাকি বৈদ্যুতিক বৈশিষ্ট্য? সবাই কমেন্ট করে জানাও। আচ্ছা, তো অ্যান্সার পাওয়া শুরু করছি। তাসফিয়া বলছে সি, সুমনা সরকার বলছে সি। সি মানে কি? বিকিরণ বৈশিষ্ট্য। তাহলে কোনো বস্তুর বিকিরণ বৈশিষ্ট্য মেপেই আমরা কিন্তু পাইরোমিটারের মাধ্যমে উচ্চ তাপমাত্রা নির্ণয় করতে পারি। সেই উচ্চ তাপমাত্রাটা কত হতে পারে? নর্মালি 500 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা মাপার জন্য আমরা পাইরোমিটার ব্যবহার করি। এখান থেকে আমাদের আরো কিছু কোশ্চেন আসে, যেমন সূর্যের তাপমাত্রা মাপার জন্য কি ব্যবহার করা হয়?
সূর্যের তাপমাত্রা মাপার জন্য কি ব্যবহার করা হয়? সূর্যের তাপমাত্রা মাপার জন্য কি ব্যবহার করা হয়? সবাই বলো একটু, সূর্যের তাপমাত্রা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? আচ্ছা, সঞ্জিদা ইসলাম, ভেরি গুড। সে 13টা শেয়ার করছে। তোমরা এখনো যারা শেয়ার মেনশন করো নাই তারা দ্রুত 13টা বেশি শেয়ার করে আজকে বিজয়ী হতে পারো। তো সূর্যের তাপমাত্রা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করি আমরা? সূর্যের তাপমাত্রা মাপার জন্য আমরা পাইরোমিটার ব্যবহার করি। সূর্যের তাপমাত্রা মাপার জন্য কোনটা ব্যবহার করি? সূর্যের তাপমাত্রা মাপার জন্য পাইরোমিটার ব্যবহার করি। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে চলে যাই। কোনটি কক্ষ তাপমাত্রা? এটা কোথায় আসছে? মেডিকেল 14-15-তে। আমাদের মেডিকেল আসলেই সহজ সহজ প্রশ্নই আসে, অনেক সহজ প্রশ্ন আসে। সেটা আমরা দেখতেই পাচ্ছি, তার নমুনা দেখতে পাচ্ছি। কোনটি কক্ষ তাপমাত্রা? 310 কেলভিন, 288 কেলভিন, 298 কেলভিন নাকি 313 কেলভিন? আচ্ছা, সূর্য তাপমাত্রা মাপি কি দিয়ে আমরা? পাইরোমিটার। আহসান হাবিব বলছে পাইরোমিটার, তাসফিয়া বলছে পাইরোমিটার, মাহমুদুর রহমান বলছে পাইরোমিটার। আচ্ছা, সবাই এই কোশ্চেনটা অ্যান্সার করো। কোনটি কক্ষ তাপমাত্রা? 310 কেলভিন, 288 কেলভিন, 298 কেলভিন নাকি 313 কেলভিন? আচ্ছা, আমরা অ্যান্সার পাচ্ছি, সবাই বলছে সি। সবাই বলছে সি, অর্থাৎ 298 কেলভিন। আচ্ছা, 298 কেলভিন হচ্ছে অ্যান্সার। কক্ষ তাপমাত্রা বলতে জানি আমরা 25 ডিগ্রি সেলসিয়াস। 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 25 প্লাস 273 কেলভিন, অর্থাৎ 298 কেলভিন। যারা অ্যান্সার সি বলছো তারা একদম সঠিক উত্তর দিছো, ভেরি গুড। আচ্ছা, এখন তাপমাত্রা মাপার জন্য আমরা তাহলে সেলসিয়াস বা কেলভিন স্কেল পড়ে আসলাম। আর কি কি স্কেল হইতে পারে তাপমাত্রার জন্য? আমাদের সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, রোমার স্কেল এবং এই যে স্কেলগুলো আছে এগুলোর মধ্যে সম্পর্ক কেমন? সম্পর্ক হচ্ছে সেলসিয়াস বাই 5, F - 32/9, K - 273/5। মেইনলি আমাদের এই তিনটা থেকেই পরীক্ষায় আসে। বাকিগুলো জেনে রাখার জন্য, বাকিগুলো এতটা ইম্পর্টেন্ট না। তাহলে কোথা থেকে আসে? C/5 বা 5C is equal to 9F is equal to 5K is equal to 4 into রোমার স্কেল। তো এই ব্যবহারগুলো, এগুলো কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট। এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, তাহলে কি বললাম? C/5 অর্থাৎ সেলসিয়াস স্কেল যে তাপমাত্রা দিবে সেটা ডিভাইডেড 5 ইজ ইকুয়াল টু ফারেনহাইট বাই 9, কেলভিন বাই 5। এখন কেলভিন বা সেলসিয়াসের ক্ষেত্রে, সবগুলোর ক্ষেত্রে আমাদেরকে কি জানতে হবে? উচ্চ তাপমাত্রা এবং নিম্ন তাপমাত্রা। সেটা হচ্ছে একটা বরফ বিন্দু আর একটা বাষ্প বিন্দু। যে তাপমাত্রায় তরল পদার্থ বা পানি বরফে পরিণত হবে সেটাকে বলা হয় বরফ বিন্দু বা বরফ গলতে শুরু করে। আর বাষ্প মানে কি? যেখান থেকে পানি বাষ্পে পরিণত হবে বা বাষ্প আবার পানিতে পরিণত হবে। সেলসিয়াসের ক্ষেত্রে বরফ বিন্দু 0 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটের জন্য 32 ডিগ্রি ফারেনহাইট, কেলভিনের জন্য 273। বাষ্পবিন্দু কত? সেলসিয়াসের জন্য 100 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইটের জন্য 212 ডিগ্রি ফারেনহাইট এবং কেলভিন 373 কেলভিন। 373 কেলভিন। যারা ক্লাসে আসো, কে কোথা থেকে আসো এটা আমাদের জানিয়ে দিতে পারো। আচ্ছা, তাহলে আমরা বরফ বিন্দু বাষ্পবিন্দু দেখলাম এবং সবগুলোর মধ্যে স্কেলের মধ্যে পার্থক্য দেখে ফেললাম। তাহলে বলতো যে তাপমাত্রা স্কেলে একক পরিবর্তনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? আমাদের কিন্তু সঠিক বলে নাই, বলছে কি সঠিক নয় কোনটি। আমরা এতক্ষণ যে তাপমাত্রা পার্থক্যগুলো পড়লাম বিভিন্ন স্কেলের মধ্যে, তার মধ্যে কোন সম্পর্কটি সঠিক নয়? সবাই এটা বলে ফেলো যে আমরা যে তাপমাত্রা স্কেলগুলো পড়লাম সেগুলো একক পরিবর্তনের জন্য কোনটা সঠিক নয়। এটা এমবিবিএস 12-13 একটা কোশ্চেন।
সবাই দ্রুত বলো যে তাপমাত্রা স্কেলের ক্ষেত্রে একক পরিবর্তনের ক্ষেত্রে কোনটা সঠিক নয়। 1 ডিগ্রি সেলসিয়াস সমান 9/5 ডিগ্রি ফারেনহাইট, 1 ডিগ্রি সেলসিয়াস সমান 4/5 কেলভিন, 1 ডিগ্রি ফারেনহাইট সমান 5/9 ডিগ্রি সেলসিয়াস এবং 1 কেলভিন সমান 0 ডিগ্রি সেলসিয়াস। সবাই অ্যান্সার দাও। 3 নম্বরের অনেকে বলছে সি, 3-এর বি, 3-এর বি, 3-এর বি ডি দুইটাই হবে। 3-এর বি। আচ্ছা, জয়রাই বলছে পঞ্চগড় থেকে, রুহুল আমিন নাটোর থেকে, ঢাকা থেকে, বগুড়া থেকে। আচ্ছা, দেশের সব জায়গা থেকে আমরা আছি আজকের ক্লাসে। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার কি শুধু বি হবে নাকি বি আর ডি দুইটাই হবে? আমরা জানি যে সেলসিয়াসের ক্ষেত্রে C/5 সমান, যখন পার্থক্য করবো তখন F/9, যখন পার্থক্য নির্ণয় করবো তখন কত হবে? F/9। তাহলে C সমান 5/9 F। আচ্ছা, C সমান 5/9 F, অর্থাৎ আমরা যেটা পার্থক্য পড়ছিলাম 5C সমান কত ছিল? 9F সমান 5K। 5C সমান 9F সমান 5K। তাহলে 5C সমান 9F। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস সমান কত? 1 ডিগ্রি সমান 9/5 ডিগ্রি ফারেনহাইট। তার মানে 1 নম্বর ঠিক আছে। আচ্ছা, আমি যদি এটা উল্টাই দিই, অর্থাৎ 1 ডিগ্রি ফারেনহাইট সমান কত হবে? 1 ডিগ্রি ফারেনহাইট সমান 1 ডিগ্রি ফারেনহাইট সমান 5/9 ডিগ্রি সেলসিয়াস। 5/9 ডিগ্রি সেলসিয়াস। এখনো সবার মধ্যে কনফিউশন যে বি নাকি ডি। 5/9 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 3 নম্বর ঠিক আছে। এখন আসি, আমরা কি বললাম এখান থেকে? 5 ডিগ্রি সেলসিয়াস সমান, আচ্ছা আমরা বললাম যে 5C সমান 5K, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস জন্য তাপমাত্রা কতটুকু পরিবর্তন হচ্ছে কেলভিন স্কেলে? কেলভিন স্কেলে পরিবর্তন হবে 1 কেলভিন। তাহলে এখানে যদি 1 থাকতো তাহলে আমাদের অ্যান্সার রাইট হইতো, এখানে যদি 1 থাকতো তাহলে অ্যান্সার রাইট হতো। তাহলে এই দুইটাই সঠিক নয়, আমাদের অ্যান্সার দুইটাই হবে। তাপমাত্রা একক পরিবর্তনের জন্য সঠিক নয় কোনটা? আমাদের অ্যান্সার বি ডি দুইটাই হবে। যারা শুধুমাত্র বি বলছো তারা কিন্তু পুরোপুরি সঠিক অ্যান্সার দিতে পারো নাই। আচ্ছা, ফারেনহাইট স্কেলে বরফ বিন্দু নিচের কোনটি? এটা একটু আগে বলে ফেলছি, সবাই বলে ফেলো যে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে বরফ বিন্দু নিচের কোনটি নয়। আচ্ছা, নিচের কোনটি? ফারেনহাইট স্কেলে বরফ বিন্দু নিচের কোনটি? 32 ডিগ্রি ফারেনহাইট, 0 ডিগ্রি ফারেনহাইট, 12 ডিগ্রি ফারেনহাইট নাকি 22 ডিগ্রি ফারেনহাইট? আচ্ছা, এরকম দুটো থাকলে কি করব? নর্মালি আমাদের বর্তমান যে পরীক্ষাগুলো, মানে বর্তমানে আমি দুইটা অ্যান্সার সাধারণত দেখি না, যদি দুইটা থাকেও তুমি এক্সামে হলে একটা টাকায় আসবা। এখন আমরা যেহেতু কোয়েশ্চেন সলভ করতেছি, এখন আমরা রাইট সবগুলাই পড়বো, কিন্তু যখন কোয়েশ্চেন সলভ মানে তুমি এক্সাম হল দিতে যাবা তখন একটা রাইট অ্যান্সার দেওয়া বেটার। কারণ আমাদের যখন কম্পিউটার ওরিয়েন্টেড রেজাল্ট শিট হয় বা ওএমআর শিটে যখন খাতা দেখবে তখন দুইটা অ্যান্সার কিন্তু কখনোই নিবে না। তো নর্মালি আমরা এটা পাই না এখন দুইটা অ্যান্সার, যদি পাই সেক্ষেত্রে আমরা একটা অ্যান্সারে দিয়ে আসবো। তাহলে সবাই বলো যে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে বরফ বিন্দু নিচের কোনটি? বরফ বিন্দু 32 ডিগ্রি ফারেনহাইট, 0 ডিগ্রি ফারেনহাইট, 12 ডিগ্রি নাকি 22 ডিগ্রি? সবার অ্যান্সার পাচ্ছি। শক্তি রয় বলছে এ, তাসফিয়া এ, সঞ্জিদা বলছে এ, জয় মজুমদার এ, রাহুল আমিন বলছে এ, জয়রাই বলছে এ। আচ্ছা, সবাই বলছে এ, অর্থাৎ 32 ডিগ্রি ফারেনহাইট। ভেরি গুড, সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। আচ্ছা, এখন চলো আমরা একটু পড়াশোনা করে আসি। তাপমাত্রা পরিমাপের মূলনীতি কি? তাপমাত্রা পরিমাপ মূলনীতির জন্য সঠিকভাবে নির্ণয় করার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার। তাপমাত্রা সঠিকভাবে নির্ণয় করার যন্ত্রের নাম কি? থার্মোমিটার। যে নীতিতে কাজ করে সেটা হচ্ছে তাপগতিবিদ্যার 0তম সূত্র। তাহলে কোন সূত্রের ভিত্তিতে থার্মোমিটার তৈরি হয়েছে? তাপগতিবিদ্যার 0তম সূত্র। তাপমাত্রা নির্ধারণের জন্য লক্ষ্য করা হয় পদার্থের তাপমিতিক ধর্ম বা উষ্ণতামিতিক ধর্মের উপর।
দুইটা বিন্দুর নিম্ন স্থিরাঙ্ককে বলা হয় বরফ বিন্দু, উচ্চ স্থিরাঙ্ককে বলা হয় বাষ্প বিন্দু। তাপমাত্রা পরিমাপ প্রচলিত স্কেল কোনটা? তিনটা, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। এক স্থির বিন্দু পদ্ধতিতে স্থির বিন্দু হলো পানির ত্রোধ বিন্দু। সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও তো পানির ত্রোধ বিন্দুর তাপমাত্রা কত? পানির ত্রোধ বিন্দুর তাপমাত্রা কত? তোমরা দুইটা অ্যান্সার জানাবো আমাকে। একটা হচ্ছে পানির ত্রোধ বিন্দুর তাপমাত্রা কত, আরেকটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কে আবিষ্কার করেন। তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কে আবিষ্কার করেন আর পানির ত্রোধ বিন্দুর তাপমাত্রা কত? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কে আবিষ্কার করেন এবং পানির ত্রোধ বিন্দুর তাপমাত্রা কত? সবাই একটু কমেন্ট করে জানাও। সবাই দুইটা কোশ্চেনের অ্যান্সার দেয়। একটা হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের আবিষ্কারক কে এবং পানির ত্রোধ বিন্দুর তাপমাত্রা কত? আচ্ছা, অ্যান্সার পাচ্ছি 273.16। যারা মাইনাস দিচ্ছ, মাইনাস 273.15 মানে কি? 15 মানে হচ্ছে আচ্ছা, কেলভিন কি কখনো মাইনাস হয়? পরম শূন্য তাপমাত্রার মান কত? পরম শূন্য তাপমাত্রার মান কত? যারা আমাকে মাইনাস 273 কেলভিন দিচ্ছ তারা বলেছে পরম শূন্য তাপমাত্রার মান কত? যেখানে পরম শূন্য তাপমাত্রাতেই একটা বস্তুর আয়তন 0, সেখানে মাইনাস কেলভিন কেমনে যাবে? তোমরা কেমনে আমাকে মাইনাস 273 বলতেছো? আচ্ছা, তাহলে দুইটা অ্যান্সার পাইলাম। একটা হচ্ছে ফাউলার তাপগতিবিদ্যার প্রথম শূন্যতম সূত্র আবিষ্কার করেন ফাউলার, এবং আরেকটা হচ্ছে পানির ত্রোধ বিন্দুর তাপমাত্রা 273.16 কেলভিন। 273.16 কেলভিন। আচ্ছা, ডাক্তারের থার্মোমিটারের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যে থার্মোমিটারটা বাসা বাড়িতে ব্যবহার করি অথবা হসপিটালে ব্যবহার করা হয়, সেটার জন্য রেঞ্জ কত? 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। বলো তো আমাদের দেহের তাপমাত্রা কত? আমাদের দেহের নর্মাল তাপমাত্রা কত? সবাই বলো তো আমাদের দেহের নর্মাল তাপমাত্রা কত? পারদ থার্মোমিটারের ক্ষেত্রে উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে পারদের প্রসারণ বা পারদস্তম্ভের উচ্চতা। পারদের প্রসারণ বা পারদস্তম্ভের উচ্চতা। পানির ত্রোধ বিন্দুর তাপমাত্রার 1/273.16 অংশ হলো 1 কেলভিন। পানির ত্রোধ বিন্দুর তাপমাত্রা একটু আগে আমরা বলে আসলাম 273.16 বা 32.29 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে পরিবর্তন করেন অ্যান্ডার্স সেলসিয়াস। প্রচলিত স্কেল অলরেডি পড়ে ফেলছি তিনটা। ফারেনহাইট স্কেলে বরফ বিন্দু হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। পারদ একটি ভারী, উজ্জ্বল, তাপ সুপরিবাহী তরল পদার্থ, এবং তার সাথে একটা জিনিস মনে রাখবো, এটা কি একটা ধাতু। একমাত্র তরল ধাতু কোনটা? তরল ধাতু হচ্ছে পারদ। ঊর্ধ্ব স্থিরাঙ্ক নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় হিপসোমিটার, এবং সর্বজনীন তাপমাত্রা পরিমাপক কোনটা? পরিমাপক সেন্টিগ্রেড স্কেল। আমরা এখান থেকে তিনটা কথা বলে রাখবো। আচ্ছা, সবাই বলতেছে 98, 97 থেকে 98, 98.4। যখন আমরা দেহের তাপমাত্রা বলবো আমাদের রেঞ্জটা হবে হচ্ছে 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট। 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, তো যে তিনটা স্কেল আমরা আলোচনা করলাম বা তাপগতিবিদ্যার ক্ষেত্রে আমরা বললাম প্রচলিত স্কেল কয়টা? প্রচলিত স্কেল হচ্ছে তিনটা। এই তিনটার মধ্যে আমরা যদি একটু লিখতে যাই, সেটা হচ্ছে
ডাক্তারি বা চরম থার্মোমিটার বলা হয় কোনটাকে? চরম বা ডাক্তারি থার্মোমিটার বলা হয় হচ্ছে ফারেনহাইটকে। চরম বা ডাক্তারি ফারেনহাইট। পরম স্কেল কোনটা? পরম স্কেল হচ্ছে কেলভিন। আর সার্বজনীন স্কেল? সার্বজনীন স্কেল। সার্বজনীন স্কেল হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। তাপগতিবিদ্যার পরম স্কেল কোনটা? তাপগতিবিদ্যা বললাম আমরা চরম স্কেল হচ্ছে ডিগ্রি ফারেনহাইট বা ফারেনহাইট স্কেল, পরম স্কেল কেলভিন, সার্বজনীন স্কেল ডিগ্রি সেলসিয়াস। তো সবাই বলো তো তাপগতিবিদ্যার পরম স্কেল কোনটা, বা তাপমাত্রা মাপার জন্য পরম স্কেল কোনটা? তাপমাত্রা মাপার জন্য আমাদের পরম স্কেল কোনটা? সবাই আমাকে বলো একটু, তাপমাত্রা মাপার জন্য আমাদের পরম স্কেল কোনটা? তাপমাত্রা মাপার জন্য আমাদের পরম স্কেল কোনটা? আচ্ছা, খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 800 ডিগ্রি সেলসিয়াস, আমরা সবাই জানি। কেলভিনে কনভার্ট করলে 1074 কেলভিন। থার্মোকাপল কি আছে? কাপল অর্থাৎ এখানে কি থাকবে? একটা সংকর ধাতু থাকবে। এটা দিয়ে -250 থেকে 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা মাপা যায়। থার্মিস্টর, এটা দিয়ে সবচেয়ে কম তাপমাত্রা মাপা যায়। আমরা একটু আগে কি বললাম যে সর্বোচ্চ তাপমাত্রা মাপার জন্য আমরা কি ব্যবহার করি? সর্বোচ্চ তাপমাত্রা মাপার জন্য ব্যবহার করি হচ্ছে পাইরোমিটার। সর্বোচ্চ তাপমাত্রা মাপার জন্য ব্যবহার করি পাইরোমিটার। আর সর্বনিম্ন তাপমাত্রা কি দিয়ে মাপি? থার্মিস্টর। সর্বনিম্ন তাপমাত্রা থার্মিস্টর। সর্বনিম্ন তাপমাত্রা থার্মিস্টর। আচ্ছা, থার্মিস্টর দিয়ে সর্বনিম্ন তাপমাত্রা মাপতে পারি। ফারেনহাইট স্কেল প্রবর্তন করেন জিডি ফারেনহাইট। মানবদেহের তাপমাত্রা পরিমাপের জন্য আমরা একটু আগেই বললাম ডাক্তারি বা চরম থার্মোমিটার হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার। বিজ্ঞানীদের ব্যবহৃত আদর্শ স্কেল বা পরম স্কেল হচ্ছে কেলভিন স্কেল। ফারেনহাইট এবং সেলসিয়াসের ক্ষেত্রে একই তাপমাত্রা পাওয়া যায়, কতই? -40 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট এবং কেলভিনের মধ্যে, ফারেনহাইট এবং সেলসিয়াসের মধ্যে একই তাপমাত্রা পাওয়া যায় -40 ডিগ্রি সেলসিয়াস বা -40 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট এবং কেলভিন স্কেলের একই তাপমাত্রা হচ্ছে 574.25 ডিগ্রি বা 574.25 কেলভিন। পরম স্কেল কেলভিন স্কেল। এবং তাপমাত্রা, আচ্ছা বুঝতে পারছি। সবাই আমাকে বলে ফেলো যারা এখনো বলো নাই, তাপগতিবিদ্যা বা তাপমাত্রা পরম স্কেল কোনটা? সবাই বলে ফেলো একটু। তাপমাত্রা পরিমাপের জন্য পরম স্কেল কোনটি? ওকে, কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দেয়? কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দেয়? কোথায় আসছে? মেডিকেল 2006 সাথে। কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দেয়? একটু আগেই পড়ছি, আমরা সবাই অ্যান্সার করতে পারবো এটা। সবাই দ্রুত এটা অ্যান্সার বলে ফেলো। কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেল একই পাঠ দেয়? কোন তাপমাত্রায়? সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেল একই তাপ দেয়, কোন তাপমাত্রায়? সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেল একই তাপ দেয় কোন তাপমাত্রায়? সবাই অ্যান্সার করতেছে। অ্যান্সার বি। যারা অ্যান্সার বি বলছো সবাই একদম সঠিক উত্তর দিচ্ছ। তবে -40 ডিগ্রি সেলসিয়াস এবং -40 ডিগ্রি ফারেনহাইট, এখানে সেলসিয়াস এবং ফারেনহাইট একই পাঠ দেয়। আচ্ছা, সেলসিয়াস স্কেলে 100 ভাগ ফারেনহাইট স্কেলে কত ভাগের সমান? সেলসিয়াসের 100 ভাগ ফারেনহাইটের কত ভাগের সমান? সেলসিয়াস স্কেলে 100 ভাগ ফারেনহাইট স্কেলের কত ভাগের সমান?
সবাই বলুন সেলসিয়াস স্কেলের কত ভাগ ফারেনহাইট স্কেলের, সেলসিয়াস স্কেলে 100 ভাগ ফারেনহাইট স্কেলে কত ভাগের সমান? সৈয়দ ডি বলছে আহসান হাবিব, কাজী শাহিদুল ইসলাম, অদ্রিতা ইসলাম, তাসফিয়া, মাসকাত, জেরিন, সুরায়া সবাই বলছে 6 ডি। আচ্ছা নেট ক্লিয়ার না? নেট এখানে ঠিক আছে, তোমার নেটটা চেক করো। তাহলে সেলসিয়াস স্কেলে 100 ভাগ ফারেনহাইট কত ভাগের সমান? ফারেনহাইট স্কেলের 180 ভাগের সমান। আচ্ছা পানির 14 বিন্দু তাপমাত্রা কত? অলরেডি কিন্তু আমরা একবার বলে ফেলছি, এটা হচ্ছে ডেন্টাল 2020-21 কোশ্চেন। পানির 14 বিন্দু তাপমাত্রা কত, এটাও আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে আমরা পরবর্তীতে যাই। তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার প্রথম সূত্র আমরা আগেই বলে ফেলছি যে কিসের মধ্যে সম্পর্ক স্থাপন করে? তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। কিসের মধ্যে? তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এটা আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন জুল। এবং সাধারণভাবে প্রকাশ করেন বা ব্যাখ্যা প্রকাশ করেন কে? ক্লসিয়াস। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের আবিষ্কারককে জুল, সাধারণভাবে প্রকাশ করেন ক্লসিয়াস। আচ্ছা তো জুল কি বলছিল? যে যখন আমরা কোথাও তাপ প্রয়োগ করব সেটাকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত করা যাবে, অথবা যে কাজ করবে সেটা তার চাপে রূপান্তরিত করা হয়, দুইটাই পরস্পরের কি হবে? দুইটাই পরস্পরের সমানুপাতিক হবে। যদি আমি কাজ করি, যে তাপ দ্বারা কাজ করব বা তাপ দিয়ে যদি কাজ পাই, দুইটাই পরস্পরের কি হবে? দুইটা পরস্পরের সমানুপাতিক হবে। তো সাধারণত ধ্রুবক তুললে বা সাধারণ চিহ্ন তুললে আমরা ধ্রুবক আনবো একটা, ধ্রুবকটাকে বলা হয় জুল তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা। জুল তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা একক হচ্ছে জুল পার কেলভিন। আমরা কিন্তু প্রথমেই প্রশ্নটা করছিলাম যে 1 জুল সমান কত ক্যালোরি? 1 জুল সমান 0.24 ক্যালোরি। তাহলে জুল তুল্যাঙ্কের মান কত? 0.24 জুল পার ক্যালোরি। কিন্তু ক্লসিয়াস এটা মানতে পুরোপুরি রাজি না। সে কি বলছে? যখন কোনো ব্যবস্থায় তাপ সরবরাহ করা হয় তার পুরোটাই কি হবে? পুরোটাই কাজে রূপান্তরিত হবে না। পুরোটাই কাজে রূপান্তরিত হবে না। তাহলে কি হবে? কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে এবং বাকি অংশ বাহ্যিক কাজ সম্পাদনে বা কাজে রূপান্তরিত হবে। যে তাপটুকু দিব বা তাপটুকু পাবে তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি, বাকি অংশ কাজে রূপান্তরিত হবে। এখন আসো আমাদের এই পোর্শনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দাও। এই পোর্শনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছি, প্রতিটা টপিক তোমাকে ধরে ধরে শেষ করে দেওয়া হচ্ছে। এখান থেকে মেডিকেল, ভার্সিটি যেখানেই কোশ্চেন আসুক আমরা সলভ করতে পারবো সবগুলোই। আমরা সবগুলো টপিক রাখছি, হয়তো ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি কিছু টাফ টাফ কোশ্চেন সলভ করি নাই, বাট যেটুকু আসে তোমার পুরো টপিকটা একদম A to Z পয়েন্ট টু পয়েন্ট শেষ করা হবে এখানে। তাহলে এখানে আসো, সেটা হচ্ছে আমরা যখন কোথাও তাপ দিব, অর্থাৎ সিস্টেমকে যখন তাপ দেওয়া হবে তখন কি হবে? সিস্টেমের তাপ বৃদ্ধি পাবে, সেক্ষেত্রে মানটা বলবো পজিটিভ। তাহলে যখন সিস্টেমকে তাপ দিব, সিস্টেমের তাপ বাড়তেছে মানে কি? সেটা পজিটিভ। যদি সিস্টেম তাপ হারায় তাহলে তাপ নেগেটিভ। ডিকিউ এর মান পজিটিভ কখন? যখন সিস্টেমকে তাপ দিব, সিস্টেমের তাপ বাড়বে তখন সেটা হচ্ছে পজিটিভ। যদি সিস্টেম তাপ হারায় সেটা কি হবে? সেটা নেগেটিভ। ডিইউ এর মান, ডিইউ বলতে আমরা অভ্যন্তরীণ শক্তি বুঝি, আসলে এটা কি প্রকাশ করে? এটা তাপমাত্রা প্রকাশ করে। কোন সিস্টেমের তাপমাত্রাটাই কি প্রকাশ করে? অভ্যন্তরীণ শক্তি দ্বারা। তাহলে যদি কোন সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে কি হবে? ডিইউ বা অভ্যন্তরীণ শক্তির মান পজিটিভ বা ধনাত্মক হবে। যদি তাপমাত্রা হারায় বা অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায় তাহলে ডিইউ এর মান নেগেটিভ। এখন প্রশ্ন হলো যে আমাদের ডিডাব্লিউ বা কৃত কাজ কখন পজিটিভ হবে, কখন নেগেটিভ হবে? আমরা কিন্তু জানি যে আমরা যখন নিজে কাজ করি, সেটা কি ভালো নাকি অন্য কাউকে দিয়ে কাজ করানো ভালো? তোমরা একটু বলো তো, যে আমরা নিজে কাজ করলে ভালো নাকি অন্য কেউ কাজ করে দিলে সেটা ভালো? যেমন আমরা কি করি, আমাদের প্র্যাকটিক্যালগুলো অন্য কাউকে দিয়ে লেখাই, আমাদের যে কলেজ থেকে অ্যাসাইনমেন্ট দেয় সেগুলো অন্য কাউকে দিয়ে লেখাই। নিজে করলে ভালো নাকি অন্য কেউ করলে ভালো?
অবশ্য সবার অ্যান্সার কি পাবো? সবার অ্যান্সার পাবো যে নিজে কাজ করলে ভালো। তাহলে সিস্টেম যদি নিজে কাজ করে সেই কাজটা হবে পজিটিভ। সিস্টেম যদি নিজে কাজ করে সেটা কি হবে? সেটা পজিটিভ কাজ হবে। আর যদি আমি সিস্টেমের উপরে কাজ করি বা কেউ সিস্টেমের উপর কাজ করে তাহলে সেটা হবে নেগেটিভ। সিস্টেমের উপর কাজ সম্পাদিত হলে সেটা হচ্ছে নেগেটিভ, এবং সিস্টেম নিজে কাজ করলে সেটা পজিটিভ। সিস্টেম নিজে কাজ করলে সেটা কেমন? সেটা পজিটিভ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন কোন জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপন করে? বলতে বলতে প্রথম থেকে বারবার বলতেছি, বলতে বলতে কি পাইলাম? এটা মেডিকেল 2022-23 একটা কোশ্চেন। তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? আমার প্রথম থেকে একটু আগে এটা বারবার বলতেছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন কোন জিনিসের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তোমাদের জন্য অ্যানাউন্সমেন্ট আরেকবার করছি, সেটা হচ্ছে এই আজকের ক্লাসটা যে যে শেয়ার করবা সর্বোচ্চ এবং মেনশন করবা তার জন্য কিন্তু ক্লাস শেষে একটা আকর্ষণীয় পুরস্কার থাকছে। তোমরা শেয়ার করে এবং মেনশন করে কমেন্টে ডান লিখবা এবং সর্বোচ্চ শেয়ার করার পর স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দিবা। আচ্ছা, তাপগতিবিদ্যার প্রথম সূত্র সেটা কিসের কিসের সম্পর্ক স্থাপন করে? তাপ এবং কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করবে। প্রথম সূত্র কাজ এবং তাপের মধ্যে সম্পর্ক স্থাপন করবে, এটা আমরা সবাই পারছি। আচ্ছা, এখন আমরা সমষ্ণ পরিবর্তন। আমরা তাপগতিবিদ্যার ক্ষেত্রে আমাদের তো চলরাশিগুলো আছে। চলরাশি কয়টা আছে? চলরাশি চাপ পিভিটি, তার সাথে আপেক্ষিক তাপ কি আছে? আপেক্ষিক তাপ। চাপ, আয়তন, তাপমাত্রা এবং আপেক্ষিক তাপ। যদি কোনো সিস্টেমের মধ্যে চাপ স্থির থাকে সেটাকে বলা হয় সমচাপ প্রক্রিয়া বা সমচাপ পরিবর্তন। যদি আয়তন স্থির থাকে সম আয়তন পরিবর্তন বা সমায়তন প্রক্রিয়া। যদি তাপমাত্রা স্থির থাকে সেটাকে আমরা বলবো সমতাপমাত্রা বা সমষ্ণ প্রক্রিয়া। সমতাপমাত্রা বা সমষ্ণ প্রক্রিয়া। যদি আপেক্ষিক তাপ বা তাপ স্থির থাকে সেটাকে আমরা সমতাপ বা রুদ্ধতাপ প্রক্রিয়া বলি। সেটাকে কি বলি? সমতাপ বা রুদ্ধতাপ প্রক্রিয়া বলি। এখন সমষ্ণ পরিবর্তন। সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে কি হয়? উষ্ণতা বা তাপমাত্রা সমান থাকবে। কখন তাপমাত্রা সমান থাকবে? যখন এই যে তাপটা তৈরি হবে বা যে তাপটা দিব সেটার জন্য যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, এই পরিবর্তনটা যখন জিরো হবে, অর্থাৎ যে তাপটুকু তৈরি হচ্ছে বা যে তাপমাত্রা তৈরি হচ্ছে সেটা কি করবে? সেটা খুব সহজেই পরিবাহিত হতে পারবে। খুব সহজে তাপ পরিবাহিত হওয়ার জন্য কি কি প্রয়োজন হবে? প্রয়োজন হবে আমাদের তাপ সরবরাহ করার প্রয়োজন হবে, গ্রহণ করতে হবে। তার জন্য কি দরকার? তাপের সুপরিবাহী পাত্র দরকার, বা সিস্টেমটা তাপের কেমন দরকার? সুপরিবাহী হওয়ার দরকার। পরিবর্তনের পাত্রের চারপাশে মাধ্যমে তাপ গ্রহিতা উচ্চ হতে হবে। তাপ গ্রহিতা উচ্চ না হলে আমরা তাপ ছাড়তে পারবো না বা সিস্টেম তাপ সরবরাহ করতে পারবে না। তাহলে তাপ গ্রহিতা উচ্চ হতে হবে, তাপের সুপরিবাহী হতে হবে, এবং এটা বয়লের সূত্র মেনে চলবে। বয়েল এবং চার্চের সূত্র মেনে চলবে। অপেক্ষাকৃত কম খাড়া। সমষ্ণলেখ কেমন? সমষ্ণলেখ অপেক্ষাকৃত কম খাড়া, এবং রুদ্ধতাপ লেখ অপেক্ষাকৃত বেশি খাড়া হবে। কত গুণ বেশি খাড়া হবে? রুদ্ধতাপ লেখ অপেক্ষাকৃত কি হবে? এর জাস্ট উল্টা হবে। তাহলে রুদ্ধতাপ যে পরিবর্তন সেখানে আমরা যে পাত্র পাবো, পাত্রটা কেমন হবে? পাত্র হবে অপরিবাহী। চারপাশের মাধ্যমে তাপ গ্রহিতা কম, এবং সেটা বয়েল চার্চ সূত্র মেনে চলবে না। অপেক্ষাকৃত লেখটা কেমন হবে? বেশি খাড়া হবে। অপেক্ষাকৃত লেখটা কেমন হবে? বেশি খাড়া হবে। তাহলে দেখে নিই আমরা রুদ্ধতাপীয় পরিবর্তন। পাত্র কেমন? পাত্র হচ্ছে কুপরিবাহী। চারপাশের মাধ্যমে তাপ গ্রহিতা নিম্ন। এদের ক্ষেত্রে বয়েলের সূত্র মেনে চলবে না। তখন সূত্রটা কেমন হবে? পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু ধ্রুবক, এবং রুদ্ধতাপীয় লেখ সমষ্ণ লেখ হতে অধিক খাড়া। কত গুণ? গামা গুণ। গামা গুণ বেশি খাড়া হবে। এখন হচ্ছে গামা। এই গামার মান আমাদের
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু অন্যান্য কোশ্চেন সলভ করতে যাব। বিভিন্ন গ্যাসের জন্য আমরা গামার মান পাবো, ওই গামার মানটা আমরা বের করে নিই আগে থেকেই। সেটা হচ্ছে গামার মান যখন এক পারমাণবিক গ্যাস হবে। এক পারমাণবিক গ্যাস কারা কারা আছে? আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন। এদের জন্য গামার মান কত? এদের জন্য গামার মান হচ্ছে 1.67। যেগুলো দ্বিপারমাণবিক, যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এদের জন্য গামার মান 1.4 বা 1.41। যারা ত্রিপারমাণবিক তাদের জন্য গামার মান হচ্ছে H2O, বা এর জন্য গামার মান 1.33। এবং যারা 3-এর বেশি অর্থাৎ বহু পারমাণবিক তাদের জন্য গামার মান 1.1 থেকে 1.3। গামার মানগুলো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং পরীক্ষায় কিন্তু এখান থেকে অনেক অনেক কোশ্চেন এসে থাকে। এখান থেকে অনেক অনেক কোশ্চেন আসে যে গামার মান এক পারমাণবিক, দ্বিপারমাণবিক, ত্রিপারমাণবিক বা বহু পারমাণবিক গ্যাসের জন্য কত হইতে পারে। ওকে, এখন সবাই বলো যে একটা গাড়ি চলতেছে, তার ভিতরে টায়ারের যে তাপগতীয় প্রক্রিয়া চলে, এই প্রক্রিয়াকে কি বলে? একটি গাড়ির টায়ার চলতে থাকলে টায়ারের ভিতরে একটি তাপগতীয় প্রক্রিয়া চলে, একে কি বলা হয়? এমবিবিএস 2017-18 কোশ্চেন। এমবিবিএস 2017-18 কোশ্চেন। অপশন নম্বর বলছে মেনশন শেয়ার ডান, ভেরি গুড। দেখি আজকে কে কত বেশি শেয়ার করতে পারে, কে কত বেশি মেনশন করতে পারে। সবাই বলছে সম আয়তন প্রক্রিয়া, সবাই বলছে অপশন এ। অদ্রিতা বলছে অপশন বি। অপশন বি কেন হবে? টায়ারের ভিতরে চলতেছে, টায়ারের ভিতরে কি তাপ সমান থাকে, তাপমাত্রা সমান থাকে? টায়ারের ভিতরে আয়তন সমান থাকে, তাহলে অ্যান্সার হবে সম আয়তন প্রক্রিয়া, অর্থাৎ অ্যান্সার এ। সমস্যা কেন বললাম? এর তাপমাত্রা এখন ঠিক থাকার প্রয়োজন আছে টায়ার যখন গাড়ি চলবে, এটা হবে সম আয়তন প্রক্রিয়া। এবং যদি আমাদের প্রশ্নটা এইভাবে আসে যে গাড়ির টায়ারটা হঠাৎ ফেটে গেছে, হঠাৎ ফেটে গেলে তখন কি হবে? তখন রুদ্ধতাপ প্রক্রিয়া হবে। হঠাৎ ফেটে গেলে আমরা বলবো রুদ্ধতাপ, আদারওয়াইজ সম আয়তন প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় কোনটা স্থির থাকে? এত সহজ প্রশ্ন আমার পরীক্ষার সময় কেন আসলো না? সমষ্ণ প্রক্রিয়ায় কোনটা স্থির থাকে? এমবিবিএস 2022-23 কোশ্চেন। তাপমাত্রা, চাপ, আয়তন, তাপ। এসব প্রশ্ন থেকে আসলে আমি খুবই হতাশ, তোমরা এত সহজ সহজ প্রশ্ন কিভাবে পাও। এবং আশা করতেছি এই যে 2024-25 সালে আমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষা হবে, এখানে প্রশ্ন কিন্তু অনেক সহজ হবে। আচ্ছা, সোনালি বলছে ক্লাসগুলো খুব ভালো, সপ্তাহে 3টা হলে ভালো হতো। সপ্তাহে 3টা করেই ক্লাস হয়, তুমি পেজ দিয়ে খেয়াল করে দেখতে পাবো, সপ্তাহে 3টা করেই ক্লাস হয় মেডিকেল অ্যাডমিশনের জন্য। সমষ্ণ প্রক্রিয়ায় তাপ স্থির থাকে? তোমরা কি চিন্তা ভাবনা করে বলতেছো সমষ্ণ প্রক্রিয়া তাপ স্থির থাকে? সায়েদা বলছে এ, তাসফিয়া বলছে এ, বাকি সবাই কিন্তু তোমরা ভুল আনসার দিচ্ছ। সমষ্ণ প্রক্রিয়া মানে কি? সম উষ্ণতা বা সম তাপমাত্রা। তাপ স্থিরতাকে কি বলতাম আমরা? সমতাপ বা রুদ্ধ তাপ প্রক্রিয়া বলতাম। সমতাপ বা রুদ্ধ তাপ প্রক্রিয়া বলতাম। সমতাপ বা রুদ্ধ তাপ প্রক্রিয়া বলতাম।
ওকে, এখন সে গ্যাসের ক্ষেত্রে মোলার আপেক্ষিক তাপ। মোলার আপেক্ষিক তাপ মানে কি? মানে হচ্ছে আপেক্ষিক বললাম কিসের জন্য? একক তাপমাত্রা বাড়ানোর জন্য। এবং মোলার অর্থাৎ এক মোল গ্যাসের তাপমাত্রা যদি একক বৃদ্ধি করতে যায় তাহলে যে তাপ প্রয়োজন হবে সেটাকেই বলা হয় মোলার আপেক্ষিক চাপ। মানে এটা হতে পারে স্থির চাপে বা স্থির আয়তনে। স্থির চাপে বা স্থির আয়তনে মান কোনটা বড়? স্থির চাপের মানটা আরো বড় স্থির আয়তনের থেকে। তো দুইটারই একক কি রাখলাম, যে প্রতি একক মোলের জন্য একক তাপমাত্রা বৃদ্ধির জন্য যে শক্তি বা তাপ প্রয়োজন হয় সেটাকেই বলা হয় মোলার আপেক্ষিক তাপ। বড় কোনটা, সিপি নাকি সিভি? সবাই একটু বলো তো, সিপি নাকি সিভি কোনটা বড়? সিপি সিভি কোনটা বড়? একটা দ্বিপারমাণবিক গ্যাসের জন্য দুইটা আপেক্ষিক তাপের অনুপাত কত? তার আগে আমরা একটু সহজ করে দিই কোয়েশ্চেনটা। সেটা হচ্ছে সিপি আর সিভির মধ্যে সিপি বড়। সিপি বড়, সিপি মাইনাস সিভি এটাকে বলা হয় আদর্শ গ্যাস ধ্রুবক বা আর, এবং সিপি বাই সিভি এটাকে বলা হয় গামা। তাহলে এবার বলবো যে একটা দ্বিপারমাণবিক গ্যাসের জন্য দুইটি আপেক্ষিক তাপের অনুপাত কত? আচ্ছা, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য দুইটি আপেক্ষিক তাপের অনুপাত কত? সবাই অ্যান্সার দিচ্ছে 1.4 সি, একদম রাইট অ্যান্সার। তাহলে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য আপেক্ষিক তাপ দুটো অনুপাত বা সিপি বাই সিভি গামার মান হচ্ছে 1.4 বা 1.41, যেটাই থাকবে অপশনে সেটাই আমরা অ্যান্সার দিব। আচ্ছা, টি পারমাণবিক গ্যাসের জন্য এটা কিন্তু বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে এবং আমরা বিগত বছরগুলো দেখতে পাচ্ছি যে আমাদের বোর্ড কোয়েশ্চেন থেকেই প্রচুর পরিমাণে কোয়েশ্চেন রিপিট হয়। তো টি পারমাণবিক গ্যাসের জন্য গামার মান কত? টি পারমাণবিক গ্যাসের জন্য গামার মান কত? সবাই বলে ফেলো দ্রুত। টি পারমাণবিক গ্যাসের জন্য গামার মান কত? সবাই এত দ্রুত অ্যান্সার করে ফেলতেছো, তোমাদের মতো এত দ্রুত অ্যান্সার আমি নিজেও করতে পারতাম না। সবাই অ্যান্সার করতেছে 12 এ বা 1.33, সারিয়া বলছে এ, অদ্রিতা বলছে এ, জয় মজুমদার এ। বহুপদী পড়ার প্রয়োজন নাই, তবে ইনফরমেশন দেখে রাখতে পারো। বহুপদীগুলো পড়তে হবে এটা বলবো না, তো বহুপদী ইনফরমেশনগুলো তুমি দেখে রাখতে পারো। আহসান হাবিব বলছে এ, সুরায়া সুলতানা এ, নুসরাত জাহান এ। সবাই রাইট অ্যান্সার দিচ্ছে একদম। তারপর থেকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্রতে কি বলা হয়েছে, যে যখন আমরা তাপ এবং কাজের মধ্যে একটা রূপান্তর করব তখন নিম্ন তাপমাত্রা থেকে তাপ উচ্চ তাপমাত্রায় যাবে এমন কোনো সিস্টেম তৈরি করা সম্ভব হয় না। যদি সেটা যাইতেই হয় তাহলে কি লাগবে, অন্য কোনো একটা মাধ্যম বা অন্য কোনো কিছু সাপোর্ট লাগবে। সেটাই বলছে যে বাহ্যিক কোনো শক্তির সাহায্য ছাড়া বা কোনো সাপোর্ট ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার বস্তু হতে তাপমাত্রা উচ্চ তাপমাত্রার বস্তুতে স্থানান্তর সম্ভব নয়। কে বলছে? ক্লসিয়াস বলছে। প্ল্যাঙ্ক বলছে কোনো তাপ উচ্চ থেকে অনবরত তাপ শোষণ করবে তা সম্পূর্ণরূপে কাজের উপনীত হবে এমন তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। কেলভিন কি বলছেন? কোনো বস্তুকে তার পরিপার্শ্বের সাপেক্ষে শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। এবং কারণ কি বলছে? নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তি সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হবে বা যান্ত্রিক শক্তি রূপান্তরিত হবে এমন যন্ত্র তৈরি করা সম্ভব নয়। এখন খেয়াল করো যে জায়গাগুলো হাইলাইট করছি বা মার্ক করছি, ক্লসিয়াস কি বলছে? শক্তির সাহায্য ছাড়া। এটা কিন্তু আর কেউ বলে নাই। প্ল্যাঙ্ক কি বলছে? যে কোনো তাপ উৎস থেকে অনবরত তাপ শোষণ করবে এমন এবং তা সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হবে এমন তাপ ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়।
কেলভিন কি বলছে, তাপের অনবরত সরবরাহ পাওয়া যাবে না, এবং কারণও বলছে যে এমন কোনো যন্ত্র আবিষ্কার করা সম্ভব না যেটা নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত করবে। এই যে হাইলাইট করলাম যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলোই কিন্তু আমাদের যখন এমসিকিউতে আসবে আমরা এই ওয়ার্ডগুলো থেকে অ্যান্সার করবো যে কোনটা কার বিবৃতি। এখন আমাকে বলো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আবিষ্কার করেন কে? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বললাম আমরা আরএইচ ফাউলার, প্রথম সূত্র হচ্ছে জুল, দ্বিতীয় সূত্র কে আবিষ্কার করেন? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কে আবিষ্কার করেন? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কে আবিষ্কার করেন? তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কে আবিষ্কার করেন? সবাই বলে ফেলা দ্রুত, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কে আবিষ্কার করেন? আচ্ছা, অ্যান্সারে ভ্যারিয়েশন আসছে, সবাই বলতে থাকো যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কে আবিষ্কার করেন? কার্নো। ম্যাক্সিমাম অ্যান্সার পাচ্ছে কি কার্নো। আসলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আবিষ্কার করছে ক্লসিয়াস। আলোচনাবিদ বলছে ক্লসিয়াস, একদম রাইট অ্যান্সার। দ্বিতীয় সূত্র আবিষ্কার করেন হচ্ছে ক্লসিয়াস। প্রথম সূত্র আবিষ্কার করছে ফাউলার, প্রথম সূত্র হচ্ছে জুল, শূন্যতম সূত্র ফাউলার, এবং দ্বিতীয় সূত্র ক্লসিয়াস। প্রথম সূত্র যখন জুল আবিষ্কার করে ফেলছে, ক্লসিয়াস ব্যাখ্যা দেওয়ার সময় তার মনে খুব দুঃখ হইল যে প্রথম সূত্র জুল আবিষ্কার করছে, আমি কিছু করতে পারলাম না, আমার নাম কেন আসলো না। তাই সে মনের দুঃখে দ্বিতীয় সূত্র আবিষ্কার করে ফেলছে। দ্বিতীয় সূত্র আবিষ্কার করছে কে? ক্লসিয়াস। তো ঠিক তেমনই যারা আমরা এখন কোচিংয়ে কম নাম্বার পাচ্ছি, আমার বন্ধু বেশি নাম্বার পাচ্ছে, তোমরা কিন্তু মনের দুঃখে পড়াশোনা বেশি করে করো যাতে তোমার বন্ধুকে টপকায় যাইতে পারো। আচ্ছা, তাপীয় সিস্টেমের আবিষ্কারক সবগুলোই বলছে। আচ্ছা, আবিষ্কারক এখানে তুলতে একটু ভুল হয়েছে, দ্বিতীয় সূত্র আবিষ্কারক হচ্ছে ক্লসিয়াস। দ্বিতীয় সূত্র আবিষ্কারক ক্লসিয়াস। তাপীয় ইঞ্জিন মানে কি? যে যন্ত্র দ্বারা তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয় সেটাকে বলা হয় তাপ ইঞ্জিন। কি কি তাপ ইঞ্জিন আছে? বাষ্পীয় ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন। সবচেয়ে বেশি শক্তি হচ্ছে পেট্রোল ইঞ্জিনের, সবচেয়ে কম শক্তি বাষ্পীয় ইঞ্জিনের। সবচেয়ে বেশি পেট্রোল ইঞ্জিন, সবচেয়ে কম বাষ্পীয় ইঞ্জিনের। আচ্ছা, তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? আরো একটা সহজ কোশ্চেন, তাপগতিবিদ্যার কোন সূত্রকে ব্যবহার করে থার্মোমিটার তৈরি করা হয়? তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? তাপগতিবিদ্যার কোন সূত্রকে ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? সবাই বলছে অ্যান্সারটি শূন্যতম সূত্র। আচ্ছা, দ্রুততাপীয় প্রক্রিয়ায় কোন ভৌত রাশিতে স্থির থাকে? দ্রুততাপীয় প্রক্রিয়ায় কোন ভৌত রাশিটা স্থির থাকে? সবাই এখন এটা অ্যান্সার দাও। দ্রুততাপীয় প্রক্রিয়ায় কোন ভৌত রাশিটা স্থির থাকে? তাপমাত্রা, চাপ, এনট্রপি, অভ্যন্তরীণ শক্তি। তাপমাত্রা, চাপ, এনট্রপি, অভ্যন্তরীণ শক্তি। দ্রুততাপীয় প্রক্রিয়ায় কোনটা স্থির থাকে?
এনট্রপি চাপ, তাপমাত্রা, অভ্যন্তরীণ শক্তি, কোনটা স্থির থাকে? আচ্ছা, ভেরি গুড। আশানবী, অদ্রিতা, তাসফিয়া সবাই বলছে সি। তাপগতিবিদ্যার যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া সেখানে এনট্রপি স্থির থাকে। আচ্ছা, কার্যচক্র। কার্যচক্রের আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তিনটা অংশ থাকে। কয়টা অংশ? তিনটা অংশ। এবং এখানে আদর্শ গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তাহলে কার্যচক্রে আমরা জ্বালানি হিসেবে কি ব্যবহার করি? আদর্শ গ্যাস। এখানে তিনটা অংশ থাকে, সিলিন্ডার, তাপ উৎস, তাপ গ্রাহক। বেশি ইম্পর্টেন্ট কোনটা? কার্যচক্রের কোন ধাপকে কি বলে? প্রথম ধাপ হচ্ছে সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপ প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপ সংকোচন। তো সবাই এখান থেকে অ্যান্সার করা হতো যে তৃতীয় ধাপে তাপমাত্রার কি পরিবর্তন হয়? কারণ ইঞ্জিনের তৃতীয় ধাপে তাপমাত্রা কি বাড়বে নাকি কমবে? কার্যচক্রের তৃতীয় ধাপে তাপমাত্রা কি বাড়বে নাকি কমবে? সবাইকে আমায় জানাও, কার্যচক্রের তৃতীয় ধাপে তাপমাত্রা বাড়বে নাকি কমবে? কার্যচক্রের তৃতীয় ধাপে তাপমাত্রা বাড়বে নাকি কমবে? কোন নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করার মতো যন্ত্র নির্মাণ করা সম্ভব হয় নাই। বিবৃতিটা কে প্রদান করছে? বিবৃতিটা কে প্রদান করছে? আচ্ছা, অর্থনৈতিক বলছে স্থির থাকবে। ভেরি গুড। সবাই এখন এটা বলবো যে কোন নির্দিষ্ট পরিমাণ তাপশক্তি সম্পূর্ণরূপে যান্ত্রিকভাবে যান্ত্রিক শক্তিতে পরিণত হবে এমন যন্ত্র নির্মাণ করা সম্ভব নয়। এটা কে বলছে? এটা কে বলছে? এটা কে বলছে? এটা কার্নো বলছে। যারা কার্নো বলছো সবাই রাইট অ্যান্সার দিচ্ছ। আজকে কিন্তু আমাদের মোটামুটি তাপগতিবিদ্যার তিনটা সূত্র কোনটার ব্যবহার কি সবকিছু নিয়ে মোটামুটি আমরা আলোচনা করে ফেলছি। তো আশা করি আমরা টপিকগুলো বুঝতে পারছি। আমরা কোশ্চেন সলভ করলাম। মেডিকেল আসলে সহজ কোশ্চেন আসে। আর তোমরা যারা অনেক বেশি বেশি মেনশন এবং শেয়ার দিয়েছো তাদেরকে ধন্যবাদ। তারা তোমাদের স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দিবে। সর্বোচ্চ মেনশনকে শেয়ারকারীর জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। আজকে ক্লাসটা এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমরা তোমাদের প্রিপারেশনটা নিতে থাকো।